পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আসছে ভয়েস অব ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডি রাজকথন। আমরা এখানে কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বৃত্তবান নয়, সকল শ্রেণী পেশা ও মতাদর্শের মানুষেরই কথা বলি আমরা। আজকে আমাদের সাথে কথা বলতে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং ভিওডি বাংলার কলা কৌশলী এবং দর্শক শ্রোতা যারা আজকের এই রাজকথনটি দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন এবং দীর্ঘ একটি জীবন, কারা জীবনও পার করেছেন। এই যে রাজনৈতিক চড়াই উতরাই, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা একটু এই আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চাচ্ছি। বিগত 16টি বছর আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী বা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন দানবের বিরুদ্ধে আন্দোলন করেছি, প্রায় সকল রাজনৈতিক আহ, নেতা কর্মীদের জীবনটাই কিন্তু খুব বন্ধুর ছিল। কঠিন একটি পথ আমরা অতিক্রম করেছি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতনের মধ্যে যে যেতে হয়েছে। ঠিক তেমনি বিগত নির্বাচনের আগে 11ই নভেম্বর আমাকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সেখানে আমি 6 দিন রিমান্ডের পরে অলমোস্ট 83 days, উইচ ইজ প্রায় 3 মাস জেলে ছিলাম। কঠিন ছিল প্রথম জেল। অভ্যস্ত ছিলাম না জেল জীবনের ব্যাপারে। তারপরেও যেই খড়গটা ছিল আমাদের প্রতি বা যেই নিষ্ঠুরতা, আমরা যেই বিল্ডিংটাতে থাকতাম সেটার নাম ছিল মেঘনা। সেইটা পুরোটাই আমাদের রাজবন্দীদের জন্য সেই বিল্ডিংটি বরাদ্দ ছিল এবং সেইখানে প্রতি তালায় আপনার ওয়ার্ড ছিল 8টি। সেইখানে আমাদেরকে গাদাগাদি করে 40 জন একটি রুমে থাকতাম। সংখ্যাটা মাঝে মাঝে হয়তো বা একটু কমে যেত, কাউকে যদি চালান করে দেওয়া হতো, বাট 40 জনের থাকার জন্য পর্যাপ্ত একটি বড় রুম না। সেখানে কোনো রকমে আমরা থাকতাম। সেখানে একটি টয়লেট ছিল, গোসল করার জায়গা যেটা ছিল সেখানে আমাদেরকে গোসল করতে দেওয়া হতো না, আমাদেরকে হাউসে গিয়ে গোসল করতে হতো এবং শীতকাল ছিল। সেই হিসেবে অত্যন্ত কষ্টদায়ক একটি জীবন আমরা পার করে এসেছি এবং এই বিল্ডিংটির বাইরে আমাদের যাওয়ার কোনো অনুমতি ছিল না। সো বেসিকলি আমরা ওই কম্পাউন্ডের মধ্যে 24 ঘন্টা বন্দি থাকতাম। আপনারা হয়তো জানেন যে আমাদের 5টার দিকে বা 5:30টার দিকে লক আপটা খুলে দেওয়া হতো, তারপরে আবার 4টার সময় আমাদেরকে লক আপ করে দেওয়া হতো। সো বেসিক্যালি 14 ঘন্টা আমরা একেবারেই রুমের ভেতরে লকড আপ থাকতাম, আর বাকি 10 ঘন্টা ছিল সেটা ওই বারান্দাতে কিংবা নিচে যেই ছোট্ট জায়গাটা ছিল সেখানেই হয়তো বা হেঁটে বা একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য আমরা বেরোতে পারতাম। এর বাইরে কিন্তু বাইরের যেই জেল জগৎটা ছিল, অন্যান্য যেই ওয়ার্ডগুলো ছিল বা বিল্ডিংগুলো ছিল, সেইখানে যাওয়ার কিন্তু আমাদের কোনো সুযোগ ছিল না। আমি 26শে জানুয়ারি 2024 জামিনে মুক্ত হই। আবার 21শে জুলাই এই ছাত্র জনতার আন্দোলনের সময় আমি আবারও আমাকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে যায়। সেই সময় আমাকে 2.5 দিন গুম করে রাখা হয়। গুম করে রাখা হয় এই কারণেই বলছি, আমাকে আদালতে প্রডিউস করা হয়নি। আইনের বাধ্যবাধকতা যেটা, সেটা আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে নিতে হবে। আমাকে 2.5 দিন পরে আদালতে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় 6 দিন রিমান্ড এবং এর পরবর্তীতে আরও 5 দিনের রিমান্ড আমার দেওয়া হয় এবং সেই সময়টা ছিল একটি নাইটমেয়ার, দুঃস্বপ্নের মতো। এর কারণটা হলো আমাদেরকে একেবারে নিয়ম করে একটি দিনে দুবেলা করে আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড, গামছা দিয়ে বেঁধে, জমটুপি পরিয়ে, পেছনে হ্যান্ডকাফ দিয়ে নিয়ে যাওয়া হতো এবং তারপরে নির্মম অত্যাচার করা হতো। নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা যদি কিছু থাকে সেটাই আমাদের করা হতো এবং সেখানে আপনি কত বড় নেতা বা কর্মী সেগুলো বাছবিচার ছিল না। সেই
নির্মমতা এবং নিষ্ঠুরতা আমরা দেখেছি, এবং সেটা আসলে ইটস আ ট্রমা ফর এভরিবাডি। যারাই এটা ভেতর দিয়ে গেছেন, এইটা থেকে বেরিয়ে আসতেও অনেকটা সময় লেগেছে। আপনাকে শারীরিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আপনারা হয়তো বা টিভিতে দেখেছেন যে নুরুল হক নূর বা এদেরকে যখন আদালতে নেওয়া হয়েছে, ইভেন আমার কিছু ফুটেজ আছে, আমরা আমরা হাঁটতে পারতাম না, এভাবে আমাদেরকে চ্যাংদোলা করে আদালতে নিয়ে তারপরেও তাদের এই যে বিচারক মানে দলীয় ক্যাডার ম্যাজিস্ট্রেটরা আমাদের এই অবস্থা দেখার পরেও আমাদেরকে আবারও রিমান্ড মঞ্জুর করতেন। সেখান থেকে আমাকে কারাগারে নেওয়া হয়। আল্লাহর অশেষ রহমত যে আমি খুব বেশি দিন কারা জীবনে এবার ভোগ করতে হয়নি। 4 দিন পরে 6ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, সেই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পালিয়ে যাওয়ার পরে 6 তারিখ আমি কারামুক্ত হই, এবং এরপর থেকেই মুক্ত জীবনে আছি, একটি নতুন বাংলাদেশে আছি, একটি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জানি আপনি কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করবেন এবং প্রস্তুতিও নিচ্ছেন। আমরা একটু ওই আসনের সার্বিক পরিস্থিতি জানতে চাই এবং এই আসনটি আওয়ামী লীগ আসলে কী কী অপকর্ম করেছিল এবং আপনি আসলে কী কী পরিবর্তন আনতে চান? আমরা জানি আপনি কিশোরগঞ্জ 5 থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আসনটি আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জ হবে এবং বিগত সময়গুলোতে আওয়ামী লীগের যে এমপি ছিলেন তার যেই শাসনচক্র কেমন ছিল, সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত বলুন। ধন্যবাদ। প্রথমতই কিশোরগঞ্জ 5, নিকলি বাজিতপুর, দুটো উপজেলার সমন্বয়ে একটি নির্বাচনী আসন। স্বাধীনতার পর থেকে একটি অবহেলিত, বঞ্চিত এলাকা হিসেবে আছে। আমরা আমাদের এই সংসদীয় আসনে আসলে তেমন কোনো যোগ্য ব্যক্তিত্ব উঠে আসেননি, যার ফলে এলাকার যে উন্নয়নটা, কথিত যে উন্নয়নটা হয় সেটা হয়নি। এটা হাওর অঞ্চল, হাটি এলাকা, আমাদের সীমাবদ্ধতা আছে, লিটারেসি রেট খুব কম। সেই জায়গা থেকে যারাই এমপি হয়েছেন তারা কাঙ্ক্ষিতভাবে জনগণের জন্য তেমন কিছু করতে পারেননি। আর এরপরে যেটা আপনি বললেন যে আমরা সবাই জানি যে বিগত 3টি নির্বাচন এবং এইবারের চতুর্থ যেটা 24 সালের নির্বাচনে, এখানে কোনো নির্বাচনই হয়নি। 2014, 18 বা 24 যেটাই বলেন না কেন, সেখানে একটি অনির্বাচিত সরকার ছিল। আমরা সবসময় বলে এসেছি যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি, তারা দেশ শাসন করেছেন বা তাদের এলাকা থেকে তারা এমপি হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু তাদের সেই জনভিত্তিটা ছিল না, জবাবদিহিতা ছিল না। তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে লুটেরাতে পরিণত হয়েছিলেন। জনগণের সম্পদটা লুট করাটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। সেখানে এলাকার উন্নয়ন তাদের কাছে একেবারেই গৌণ ছিল। এলাকার প্রভূত কোনো উন্নয়নই হয়নি, আর যেটাও হয়েছে সেই উন্নয়নটাও সাস্টেনেবল হয়নি। সেখান থেকে অনেক টাকা হরিলুট করা হয়েছে। আমরা সকলেই জানি যে রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে। যেই সমস্ত কাজগুলো করা হয়েছে, রাস্তাঘাট বা যাই অবকাঠামোর, সব কিছুতেই যেই সীমাহীন দুর্নীতি করা হয়েছে, এবং যার ফলে আমরা কিন্তু একটি পশ্চাৎপদ সংসদীয় আসন হিসাবেই এখনো আছি। আমরা পিছিয়ে আছি, এলাকার জনগণ তার অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে, এবং জনগণ এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি 5 আগস্টের পরে, এতে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি, জনগণেরও কিন্তু চাহিদাটা অনেক বেড়ে গেছে। তারা এখন অনেক সচেতন হয়েছে। তারা এখন আর অতীতের যেই ভুলটা আছে সেটা করবে না, আমার বিশ্বাস। আমরা সবসময় বলে এসছি যে জনগণের দায়িত্ব, ইমানি দায়িত্ব যে ভোট, এটা তার একটি আমানত। জনগণ যদি একজন লুটেরাকে বর্জন করেন, তার পক্ষে কিন্তু রাজনীতিটা করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্তটা এলাকার জনগণকে নিতে হবে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের একজন সেবককে নির্বাচিত করে আনবেন কিনা, জনগণের একজন খাদেমকে নির্বাচিত করে আনবেন কিনা। আমি জনগণের সেই সেবকটি হতে চাই। আমি আমার প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায়, সভা সমাবেশে আমি জনগণকে নিয়ে রাজনীতি করি। সেই কথাটাই বলেছি, জনগণের জন্য না। আমি জনগণকে সাথে নিয়ে আমি রাজনীতিটা করব। আমি তাদের একজন সেবক হিসাবে, তাদের প্রতিনিধি হিসাবে, আমি তাদের পক্ষীয় একজন হিসাবেই কাজ করতে চাই। আমার এলাকাতে অনেক অনেক কিছু করার আছে। আসলে আমি আগে যেটা বলেছি
যে সেরকম প্রভূত কোনো উন্নয়ন হয়নি। শিক্ষাতে আমরা অনেক পিছিয়ে আছি। ভাটি অঞ্চল নদীমাতৃক, সেখানে এক ফসলের একটি এলাকা। আমি সেখানে একটি কৃষি বিপ্লবের চেষ্টা করব, যেন আমরা বেশ কয়েকটি ফসল, যে আমাদের যে মাঝখানের যে পিরিয়ডটা আছে সেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা যেন অন্য অন্য ফসল উৎপাদন করতে পারি, সেই দিকে নজর দিব। আমাদের যেই আপনার যোগাযোগ মাধ্যমটাকে যতটুকু সম্ভব একেবারে মানে যেটা না করলেই নয় সেইটুকু করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার এখানে দেখেন, বাংলাদেশে আমরা একটা জায়গায় আমি মনে হয় যে সবসময় যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটার উপর একটু জোর দেই, কিন্তু সবাই কিন্তু মাস্টার্স পাস করতে হবে সেইটা না, সবাইকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে, নট নেসেসারি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আমাদের যে জনশক্তি আছে সেটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে? আমরা ভোকেশনাল ট্রেনিং করতে পারি, আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এবং আমি সেইটার উপরে জোর দিব। আমার এলাকাতে আপনার রোডস অ্যান্ড হাইওয়েজের রোড একটা আছে, সেটার সাথে ফিডার রোড যেগুলো আছে সেগুলোও ওইভাবে নেই। হ্যাঁ, তো সেই আমি আগেই বলেছি, যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন করার একটা চেষ্টা থাকবে, এবং মানুষকে আমি শিক্ষায় দীক্ষিত করতে চাই, জ্ঞানার্জনের জন্য যেন তাদেরও একটা আগ্রহ জন্মায়, সেই কাজটি করতে চাই, এবং একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বাজিতপুর নিকলি হয়ে উঠবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি সংসদীয় আসন, যেখানে এলাকার প্রত্যেকটি মানুষ গর্ব করে বলতে পারবে আমি সেই সংসদীয় আসনের একজন মানুষ। আমি এইখানে সকলের সহ অবস্থান নিশ্চিত করে একটি সুন্দর আধুনিক সমাজ গড়ে তুলতে চাই। আমি একটু এবার অন্য প্রসঙ্গে আসি। আমরা একটু জানতে চাই দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, এবং একই সাথে আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার 9 মাসের মতো সময় দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেখানে কিন্তু তারা একটি সংস্কার কার্যক্রম চলমান রেখেছেন। তাদের এই সংস্কার কতটুকু লক্ষ্য করছেন এবং আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ। 5 আগস্টের যে পট পরিবর্তনের পরে এটা কিন্তু একটা খুব ক্রুশাল এবং একটা ক্রান্তিকাল ছিল। সেই সময়ে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছেন, এবং খুব একটা মধুর ছিল না তাদের পথ চলাটা। আপনারা জানেন যে যেইভাবে নগ্নভাবে প্রশাসনের প্রত্যেকটি স্তরে দলীয়করণ করা হয়েছে, পুলিশ প্রশাসনটাকে একেবারে দলীয় ক্যাডার লীগ হিসেবে গড়ে তোলা হয়েছিল। সেখান থেকে উঠে এসে পুলিশকে আপনারা দেখেছেন একেবারে ইনঅ্যাক্টিভ ছিল। বাংলাদেশে পুলিশ বলতে 2-2.5 মাস আমরা দেখিনি, কোনো টহল পুলিশ দেখিনি। তারা আমার ভাই বোন, আমার বাংলাদেশের জনগণ, নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে তারাই আবার ট্রমাটাইজড হয়ে গেল। হ্যাঁ, সো এই জায়গা থেকে উত্তরণ করাটা এবং করিয়ে আনাটাও কঠিন ছিল এই সরকারের পক্ষে, যার ফলে হয়তোবা কিছুটা সময় লেগেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার জন্য। তারপরেও প্রশাসনের প্রতিটি স্তরে যেভাবে ঘাপটি মেরে এই পতিত সরকারের দোসররা আছে, তারাও কিন্তু পারফর্ম করছিলেন না, এবং যেটার ফলশ্রুতিতে যেটা হয়েছে, এই যে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা হেন কোনো অপকর্ম নাই করেছেন, তারা পালিয়ে যেতে পেরেছে, তারা এখনও পলাতক অবস্থায় আছে। অনেক ক্ষেত্রে আমরা এখনও পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় দেখছি। সো পুলিশ প্রশাসনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, আমি বলবো না যে একেবারেই তলানিতে আছে, অবশ্যই উন্নতি হচ্ছে, কিন্তু সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। যেহেতু তারা জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার নয়, আমার মনে হয় তাদেরও সেই জবাবদিহিতার কথাটা তারা বারবার ভুলে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি যেটা, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার, সেই গ্রেফতারগুলো এখন হচ্ছেই না। এরা কিন্তু সবাই পালিয়ে যায়নি। ভারতে হয়তো বা কিছু লোক গিয়েছে, বিদেশের কিছু রাষ্ট্রে চলে গিয়েছে, তাদের সহায়তায় গেল। এই পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, সীমান্তে যারা আছেন তাদের সহায়তায় গিয়েছে। এদেরকে চিহ্নিত করা খুব একটা কঠিন কাজ না। এদেরকে যদি আপনি চিহ্নিত করতে পারেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন
সবাই সোজা হয়ে গেছে, তাই না? সো এই কাজটা অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা আছেন এই দায়িত্বে, তাদেরকে কঠোর হস্তে এটা পালন করতে হবে। সংস্কারের কথা বলেছেন, সংস্কার করে অনেকেই গলা ফাটিয়ে ফেলছেন। একটি সংস্কারও কি দৃশ্যমান হয়েছে? হয়নি। কিন্তু আমরা বলছি সংস্কার আগে করতে হবে, এমনভাবে উপস্থাপন করছি যে সংস্কারের সাথে নির্বাচনটাকে আমরা মুখোমুখি করে ফেলছি, প্রতিপক্ষ বানিয়ে ফেলছি। সরকারের তরফ থেকে একটি পক্ষ কথা বলছে, একটি পক্ষকে কথা বলানো হচ্ছে। গত পতিত সরকারের সময় আমরা যেভাবে দেখেছি, উন্নয়ন আগে গণতন্ত্র পরে, এখন বলা হচ্ছে সংস্কার আগে গণতন্ত্র পরে। সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখেন 2023 সালেই 22 সালের 13ই জুলাই আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম সকলেই কিন্তু সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা 31 দফার একটি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছিলাম। রাষ্ট্রটা তো ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছিল, প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল। আমরা রাষ্ট্র মেরামতের 31টি দফা দিয়েছিলাম। আমি মনে করি এই 31 দফাই জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা, একটি যুগান্তকারী পদক্ষেপ, যেটা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের জোট নেতা যিনি ঘোষণা করেছিলেন, সেইটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি আমার নির্বাচনী এলাকার কথা বলেছিলেন, আমি 31 দফার আলোকেই আমার নির্বাচনী এলাকাকে ঢেলে সাজাতে চাই। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নই কিন্তু এই 31 দফার মধ্যে আছে। সেটার বাস্তবায়ন হলেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার সুফল ভোগ করবে, তার অধিকারগুলো ফিরে পাবে। সো আমরা 31 দফার কথা বলেছিলাম, সেইখানে আমরা কিন্তু এটাও বলেছিলাম যে সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এইখানে নির্দিষ্ট কোনো কিছুকে সংস্কার করে সেটাই করতে হবে সেটা না, সময়ের দাবিতে, যুগের বিবর্তনে এবং ভবিষ্যতে যখনই যেটা প্রয়োজন হবে আমরা সেই সংস্কারের জন্য আমরা ওপেন মাইন্ডেড এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যে কোনো সংস্কার আমরা করব, কিন্তু 31 দফাটাকে আমরা মূল ধরেই আগাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা 31 দফাটা দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার কমিশনে অনেকের কাছেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বা সংস্কারের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে এবং সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি, আলোচনা চলছে। কিন্তু আমি মনে করি সেই আলোচনা এবং সরকারের পক্ষ থেকে যাই করা হচ্ছে অত্যন্ত ধীর গতিতে করা হচ্ছে। They may have some other intentions. এখানে একটা ভেস্টেড পক্ষ আছে হয়তোবা, আমরা আশঙ্কা করছি, যারা কাল বিলম্ব করছে, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচন না করার জন্য একটি সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। আমরাও চাই কিছু মৌলিক সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে একটি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রটা কি, গণতন্ত্রের ডোরওয়েটাই হলো নির্বাচন, দরজাটাই নির্বাচন। একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুক, যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, এবং তারাই দেশের কাঙ্ক্ষিত যে সংস্কারগুলো আছেন। আমরা এটাও বলেছি যে আমরা কিন্তু যারা এই জাতীয় ঐক্যমত, ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার করতে পারি, সেই চার্টারের নির্বাচনের আগে আমরা সবাই সই করব। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা পরবর্তীতে সেই সংস্কারগুলো করতে বাধ্য থাকবেন। সেইটা করে অতি দ্রুত, আমি সেটাকে ডিসেম্বরও বলি না, এর আগেও সম্ভব, সদিচ্ছা যদি থাকে, বাংলাদেশে একটি নির্বাচন আয়োজন করার জন্য আমি এই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব। আচ্ছা, আমরা একটু নির্বাচন প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে মোটামুটি সবাই কথা বলছে। জামায়াত বলছে যে ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে তারা নির্বাচনী তফসিল চায়। এদিকে ইসি বলছে যে আমরা জুন জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। কখনো অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে আসলে সবাই নির্বাচনের যখন কথা বলছে, তখন যখন আসলে বিএনপি নির্বাচনের কথা বলছে, একদল মানুষ বলছে যে বিএনপি শুধু নির্বাচন করে। এই বিষয়ে আপনার মতামত কি বলবেন? যে বড় জোর জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ এরপরে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না। আমরা এটা বারবার বলে এসেছি। জুন মাস কেন,
এরপরে রোজা আসছে জানুয়ারির পরে, রোজার পরে ঈদ উল ফিতর, তারপরে আপনার বাংলাদেশের আবহাওয়াটা অনুকূলে নয় একটি নির্বাচন আয়োজনের জন্য। ঝড়, বৃষ্টি, কোরবানির ঈদ এবং তীব্র তাপদাহ, বাংলাদেশের ইতিহাসে জুনে কোনো নির্বাচন হয় নাই। আপনার প্রশ্নটাতে যদি ফেরত আসি, যে সবাই বলছে বিএনপির নির্বাচনের কথা বলছে, বিএনপির সাথে যে কটা দল যুগপৎ আন্দোলন করেছে, 42টি দল আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, একটি বা দুটি দল ছাড়া, ওইটাকে আমি অন্যভাবে ঘুরিয়ে বলি, দু একটি দল এবং জামাত ইসলামী তারা 300 আসনের প্রার্থিতা ঘোষণা করেছে। বিএনপি কি বা আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব, বা আমরা 12 দলীয় জোট, আমরা তো এখনো নির্বাচনী আসনে কোনো প্রার্থী ঘোষণা করিনি। তাহলে আগাম প্রস্তুতিটা নিচ্ছে কে? অলরেডি জামাত 300 আসনে প্রার্থিতা ঘোষণা করে দিলেন, 300 আসনে তাদের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, আর এখানে ওনারাই বলাচ্ছেন যে বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই না? বিএনপির তো নির্বাচনের প্রস্তুতি এখনো শুরু করেনি। সেই ক্ষেত্রে যারাই বলেন না কেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রশ্নটা ওয়াই ডোন্ট ইউ ডু ইট টু জামাত? তারা কেন আরো গত 3 মাস আগে তাদের প্রার্থিতা ঘোষণা করে দিলেন, তাই না? এবং 2 দিন আগে তারা বললেন আপনার জাতীয় নির্বাচন করতে হবে, এবং বিএনপির, আমরা অনেকেই তখন বলেছিলেন বিএনপি জামাতের মধ্যে মনে হয় বরফটা গলতে শুরু করেছে, তারা মোটামুটি একইভাবে কথা বলছেন গণতন্ত্রের স্বার্থে। আবার দেখলাম গত পরশুদিন বলছেন যে স্থানীয় নির্বাচন করতে হবে। ওনারা কি বাস্তবতা বহির্ভূত কথা বললেই হলো? যেই প্রশাসনের কথা আমি বলেছি, যেই পুলিশ প্রশাসনের কথা আমি একটু আগে বললাম, যারা এখনো অ্যাক্টিভলি কাজ করছে না, বাংলাদেশে তো রক্তের গঙ্গা বইবে যদি স্থানীয় নির্বাচন করা হয়। আওয়ামী লীগের প্রতীত স্বৈরাচারের দোসররা এখনো বিদ্যমান, তাদের হাতে যেই পরিমাণ টাকা আছে, স্থানীয় নির্বাচন যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হবে। সেই অবস্থা সামাল দেওয়ার মতো অবস্থা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই পুলিশ প্রশাসনের এখনো হয়নি। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে প্রশাসনও কিন্তু সঠিকভাবে কাজ করে না। তারা নিজেরাই তো জানে না এই সরকারটি কতদিন আছে, কার কমান্ডে তারা চলবে। সেইটা না করে এই যেই কথাগুলো বলা হচ্ছে, আমার মনে হয় নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য, এখানে অহেতুক বিতর্ক সৃষ্টি করার জন্য কয়েকটি রাজনৈতিক দল এই দাবিগুলো সামনে নিয়ে আসছে, যাতে নির্বাচনটা পিছিয়ে যায় বা বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হয়ে ক্ষমতা থাকে। এবং এর সুফল কিন্তু আমরা যদি বলি জামাত ইসলামী বা এরা ভোগ করছে, প্রশাসনের বিভিন্ন স্তরে তো তাদের বিভিন্ন লোক আছে। আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই সমস্ত কাজগুলো করছে। আমরা একসাথে ছিলাম, আমি জামাতের প্রতি আস্থা রাখতে চাই। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদের বিলুপের আন্দোলন আমরা একসাথে করেছি, আগ্রাসন বিরোধী আন্দোলন করেছি, রাজপথে তারা নির্মমতা নিষ্ঠুরতার শিকার হয়েছেন, তাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। জামাতে ইসলামীকে আমি আহ্বান করব, আসুন আমরা জাতীয় ঐক্যমতের ব্যাপারে আপোষ না করি। আমরা অচিরেই বাংলাদেশের জনগণের কাছে তাদের সরকার নির্বাচিত করার জন্য যেটা দরকার, সেই নির্বাচনের দাবিতে আমরা সবাই একই সুরে কথা বলি। আমরা একটু একটু প্রেক্ষাপট দেখাতে চাই যে সার্জিস আলম, জনাব সার্জিস আলম, তিনি কিন্তু একটি পোস্টে উল্লেখ করেছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারের প্রধান হিসেবে দেখা আমার স্বপ্ন থেকেই যাবে। এই একটি স্বপ্ন আমার আছে, এরকম বলছে যে 5 বছর অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যাতে থাকে। তারপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে কয়েকজন শিক্ষার্থী, আমরা তাদেরকে বলতে শুনেছি যে আরো 5 বছর অধ্যাপক মোহাম্মদ ইউনূস থাকুক। আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যাতে আরো 5 বছর ক্ষমতায় থাকে, এর জন্য 4 জন ব্যক্তি তারা প্রতীকী অনশন করেছেন। এই বিষয়ে নিয়ে আসলে কি বলবেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর রাখতে চাচ্ছে কি এক শ্রেণীর মানুষ, এটা কেন, কিভাবে? দেখেন, প্রথমত আমি মনে করি সার্জিসের যে মন্তব্যটা, সেটাকেও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে খুব একটা বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই, কারণ সার্জিসের যে স্টেটাসটা, সেখানে উনি নির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন।
সেটা সে বলতেই পারে। সে কিন্তু অনির্বাচিত এখন, বর্তমানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো উপদেষ্টা পরিষদটাই অনির্বাচিত। একটি মধ্যবর্তী সময়ের জন্য ওনারা আছেন, একটি স্পেসিফিক রিজনে তারা এসছেন, তাই না? সেই সময়টাতে তারা ক্ষমতায় আছেন। সো সেইটার কথা কিন্তু সার্জিস তার স্টেটাসে উল্লেখ করেনি। সে নির্বাচিত ডক্টর ইউনূসকে আরও 5 বছর বা ওনার মতন অন্য কাউকে চায় বলেছেন। ডক্টর ইউনূস বা ওনার মতন অন্য কাউকে চায়। সো এইটাকে যদি আমরা টুইস্ট করে বলি যে সার্জিস বলেছে ডক্টর ইউনূসকে সে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায়, আমি মনে করি সার্জিসের প্রতি অন্যায় করা হবে। সেই কথাটি বলেনি। এই ব্যাপারে আমার মনে হয় যে বিতর্কটা এখানে এন্ড করে দেওয়া উচিত। ওকে, আমরা আওয়ামী লীগ ইস্যুতে একটু জানতে চাই। যেমন হচ্ছে আমরা যেমনটি দেখেছি কিছুদিন আগে জামায়াত বলছে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যায়। তারপর হচ্ছে আইন উপদেষ্টা তিনি বললেন যে আওয়ামী লীগের ইস্যুতে আমাদের কিছু বলার নেই, এরকম টাইপ কথাবার্তা। আপনাকে একটু শুনতে চাই যে আওয়ামী লীগের আসলে ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা, এবং আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে? অনেক কঠিন প্রশ্ন করেছে। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চান আমির রেজা মায়ের বললেন। পরের দিন জাস্ট নেক্সট ডে মিয়া গোলাম পারোয়ার আওয়ামী লীগের বিচার দাবি করলেন, বিচারের মাধ্যমে তাদেরকে প্রকৃত বিচারটা যেন হয় সেটার দাবি করলেন। সো দলের মধ্যেই কিন্তু দুই রকম বক্তব্য আসলো 24 ঘন্টার ব্যবধানে। এই উপদেষ্টা মণ্ডলী যখন ক্ষমতায় আসলেন এবং যখন প্রথম এই আইসিটি ট্রাইব্যুনালটি গঠন করা হলো, তখন বলা হয়েছিল যে সেখানে একটি প্রভিশন থাকবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে কাজটি করেছে, যে গণহত্যা করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করা বা কয়েকটি টার্ম নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার একটি প্রভিশন আইসিটি ট্রাইব্যুনাল যেটা করেছে সেখানে প্রভিশনটি থাকবে। পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলীর সভায় সেই ব্যাপারে কেউই সায় দেয়নি, হয়তো বা সেটা করা হয়েছে। সেখান থেকে সরে এসছেন কিন্তু উপদেষ্টারা। কেন সরে এসছেন সেটার ব্যাখ্যা কিন্তু আমরা জানি না। এর পরবর্তীতে দেখেন, আমরা ওই যে সার্জিসের মন্তব্যের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে বিএনপির মহাসচিব বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, কিন্তু কথাটা কিন্তু টুইস্টেড। বিএনপি সহ আমরা মনে করি কোনো এক্সিকিউটিভ অর্ডার উইচ ইজ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে আমরা নই। জামাতকে ঠিক একইভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যে কোনো সরকার তখন এটা একটা নজির হয়ে যাবে, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, আপনার দলটাকে আমি এক্সিকিউটিভ আদেশে নিষিদ্ধ করে দিলাম, সেটার বিপক্ষে আমরা। আওয়ামী লীগ যেই অপকর্ম করেছে, যেই গণহত্যা করেছে, তাদেরকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই নিষিদ্ধ করা যায়। এর বাইরেও যদি আপনি যাইতে চান, যেটা হলো পিপলস রিপ্রেজেন্টেটিভ আরপিও, যেটা আরপিও অফ 2008, এইখানেও আপনি নির্বাচনগুলো যে হয়েছে বাংলাদেশের বিগত নির্বাচনগুলো, যে নির্বাচনগুলোকে আমরা বলছি মানে বেসিকলি অবৈধ, সেইখানেও কিন্তু আওয়ামী লীগকে আগামী 3টি নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা যায়। আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি আশান্বিত আস্তে আস্তে এই আওয়াজটি ছোট থেকে বড় হচ্ছে। বিভিন্ন মঞ্চ, জুলাই রেভলিউশন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, 12 দলীয় ঐক্যজোট, আমরা সকলেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈধভাবে, নট উইথ এক্সিকিউটিভ অর্ডার, সেই ব্যাপারে আমরা জনমত এবং রাজনৈতিক দলগুলোকে এক ঐক্যমত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং দিন শেষে হয়তোবা আমি আশা রাখবো আমরা এই ব্যাপারে সফল হব। আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। আমি বারবার বলি, যে নৌকাটা ডুবে গেছে তাকে বাংলাদেশে ভাসতে দেওয়া যাবে না। আচ্ছা, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর রাখার জন্য বিভিন্ন মহল থেকে কথা উঠছে। এর মধ্যে অন্যতম প্রথম কথাটা উঠে আসলে সার্জিস আলমের থেকে। সার্জিস আলম বলছিলেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে 5 বছর দেখা আমার স্বপ্ন, এরকম টাইপ একটি কথা তিনি কিন্তু বলেন। এবং এরপর থেকেই আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী দাবি করছে অধ্যাপক ইউনূস আরও 5 বছর থাকুক, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে আসলে কি বলবেন? দেখেন,
প্রথমত আমি মনে করি সার্জিসের যে মন্তব্যটা সেটাকেও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে খুব একটা বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই, কারণ সার্জিসের যে স্টেটাসটা সেখানে উনি নির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, সেটা সে বলতেই পারে। সে কিন্তু অনির্বাচিত এখন, বর্তমানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো উপদেষ্টা পরিষদটাই অনির্বাচিত। একটি মধ্যবর্তী সময়ের জন্য ওনারা আছেন, একটি স্পেসিফিক রিজনে তারা এসছেন, তাই না? সেই সময়টাতে তারা ক্ষমতায় আছেন। সো সেইটার কথা কিন্তু সার্জিস তার স্টেটাসে উল্লেখ করেনি। সে নির্বাচিত ডক্টর ইউনূসকে আরও 5 বছর বা ওনার মতন অন্য কাউকে চায় বলেছেন। ডক্টর ইউনূস বা ওনার মতন অন্য কাউকে চায়। সো এইটাকে যদি আমরা টুইস্ট করে বলি যে সার্জিস বলেছে ডক্টর ইউনূসকে সে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চায়, আমি মনে করি সার্জিসের প্রতি অন্যায় করা হবে। সেই কথাটি বলেনি। এই ব্যাপারে আমার মনে হয় যে বিতর্কটা এখানেই এন্ড করে দেওয়া উচিত। আমরা একটু আওয়ামী লীগ ইস্যুতে আপনার কাছ থেকে জানতে চাই। আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা, এবং আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে? অনেক কঠিন প্রশ্ন করেছে। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চান আমির রেজা মায়েত বললেন। পরের দিন জাস্ট নেক্সট ডে মিয়া গোলাম পারোয়ার আওয়ামী লীগের বিচার দাবি করলেন, বিচারের মাধ্যমে তাদেরকে প্রকৃত বিচারটা যেন হয় সেটার দাবি করলেন। সো দলের মধ্যেই কিন্তু 2 রকম বক্তব্য আসলো 24 ঘন্টার ব্যবধানে। এই উপদেষ্টা মণ্ডলী যখন ক্ষমতায় আসলেন এবং যখন প্রথম এই আইসিটি ট্রাইব্যুনালটি গঠন করা হলো, তখন বলা হয়েছিল যে সেখানে একটি প্রভিশন থাকবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে কাজটি করেছে, যে গণহত্যা করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করা বা কয়েকটি টার্ম নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার একটি প্রভিশন আইসিটি ট্রাইব্যুনাল যেটা করেছে সেখানে প্রভিশনটি থাকবে। পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলীর সভায় সেই ব্যাপারে কেউই সায় দেয়নি, হয়তো বা সেটা করা হয়েছে। সেখান থেকে সরে এসছেন কিন্তু উপদেষ্টারা। কেন সরে এসছেন সেটার ব্যাখ্যা কিন্তু আমরা জানি না। এর পরবর্তীতে দেখেন, আমরা ওই যে সার্জিসের মন্তব্যের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে বিএনপির মহাসচিব বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, কিন্তু কথাটা কিন্তু টুইস্টেড। বিএনপি সহ আমরা মনে করি কোনো এক্সিকিউটিভ অর্ডার উইচ ইজ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে আমরা নই। জামাতকে ঠিক একইভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যে কোনো সরকার তখন এটা একটা নজির হয়ে যাবে, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, আপনার দলটাকে আমি এক্সিকিউটিভ আদেশে নিষিদ্ধ করে দিলাম, সেটার বিপক্ষে আমরা। আওয়ামী লীগ যেই অপকর্ম করেছে, যেই গণহত্যা করেছে, তাদেরকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই নিষিদ্ধ করা যায়। এর বাইরেও যদি আপনি যাইতে চান, যেটা হলো পিপলস রিপ্রেজেন্টেটিভ আরপিও, যেটা আরপিও অফ 2008, এইখানেও আপনি নির্বাচনগুলো যে হয়েছে বাংলাদেশের বিগত নির্বাচনগুলো, যে নির্বাচনগুলোকে আমরা বলছি বেসিকলি অবৈধ, সেইখানেও কিন্তু আওয়ামী লীগকে আগামী 3টি নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা যায়। আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি আশান্বিত আস্তে আস্তে এই আওয়াজটি ছোট থেকে বড় হচ্ছে। বিভিন্ন মঞ্চ, জুলাই রেভলিউশন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, 12 দলীয় ঐক্যজোট, আমরা সকলেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈধভাবে, নট উইথ এক্সিকিউটিভ অর্ডার, সেই ব্যাপারে আমরা জনমত এবং রাজনৈতিক দলগুলোকে এক ঐক্যমত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং দিন শেষে হয়তোবা আমি আশা রাখব আমরা এই ব্যাপারে সফল হব। আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। আমি বারবার বলি, যে নৌকাটা ডুবে গেছে তাকে বাংলাদেশে ভাসতে দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডি রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আরও একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।